আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। আজকে আমার আলাপের বিষয় ঈমান, আমান, নীতি ও নৈতিকতার ধারাবাহিক 11 পর্ব। নীতি নৈতিকতার ধারাবাহিক 11 পর্ব। 11 পর্বে এসে আমি যেগুলা বলতেছি বা যেগুলা পৃথিবীর মানুষ দেখতেছেন সবার জানা। এই যে হালে বিভিন্ন দেশে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং কার্যকলাপ সামনে এসে যাচ্ছে। আমাদের দেশের থেকে শুরু করি, তৌহিদি জনতা এই কথার ভিতরে পবিত্রতা আছে, ভালো আছে। তৌহিদি জনতার কার্যকলাপ আপনারা দেখছেন। আমাদের দেশে প্রাচীনকালে যখন এদেশে কোনো মুসলমান ছিল না, অর্থাৎ এদেশের যে মুসলিম, ভারতবর্ষের যে মুসলিম, এটা ইরাক, ইরান, আফগানিস্তান বিভিন্ন দেশ থেকে প্রাচীনকালে এক ধরনের অলি দরবেশ ধর্মপ্রচারক এসেছিল। তারাই এদেশে নমশূদ্র অর্থাৎ হিন্দু ধর্মের নিম্ন বর্ণের ধোপা নাপিত অত্যাচারিত যে সমস্ত শ্রেণী উচ্চ বর্ণের ব্রাহ্মণদের থেকে নির্যাতিত ছিল, তাদের ভিতরে এরা কাজ করত এবং তারা এই সমস্ত পীর পয়গম্বর সাথে একসাথে বসতো, একসাথে খেত। এখান থেকে তারা মুসলিম ধর্মে আকৃষ্ট হয় এবং মুসলিমরা তাদের ভিতরে যে তৌহিদি বিষয়টা ছিল, এক মানুষ, উঁচু নিচু নাই, ভেদাভেদ নাই। এটা এদেশের নিম্নবর্ণের হিন্দুরাই প্রথম প্রত্যক্ষ করে এবং নিম্নবর্ণের হিন্দুদের থেকে মুসলমানদের উদ্ভব হয়। তো এইসব যে পীর পয়গম্বর এদেশে এসেছিল, তারা অনেক জ্ঞানীগুণী ভালো লোক ছিল। এখন তাদের সিলেট মাজার, বাজিবিস্তান, শাহ আলীর দরবার, ওই বিভিন্ন জায়গায় যে সমস্ত দরগা বা এই সমস্ত পীরের আস্তানা, সেখানে কি কার্যকলাপ বর্তমানে হয় তা নিন্দনীয়। পীর সাহেব তো খারাপ উদ্দেশ্যে এদেশে আসে নাই, তারা ধর্ম প্রচারের জন্য এসছে। এখন আমরা যেটা দেখি, সমস্ত দরগা এবং পীর পয়গম্বরের মাজার, সেখানে কিছু অনৈতিক কাজ দেখা যাচ্ছে। কিন্তু পীর সাহেব এদেশে গাঁজা খাওয়া শেখাতে আসে নাই, এদেশে অনৈতিক কাজ শেখাতে আসে নাই। এটা ধারাবাহিক এই সমস্ত পীরের মাজারে কিছু অনৈতিক কাজ হচ্ছে। এই অনৈতিক কাজের বিরোধিতা করতে যেয়ে এক ধরনের লোক ইসলামের নামে, ধর্মের নামে অরাজকতা, লুটপাট এবং প্রত্যেকটা মাজারের যে খাদেম বা যে পীর, তার বাড়িতে লুটপাট করে নিচ্ছে, জালনা, ফ্যান সব কিছু লুট করে দিচ্ছে কি এটা নাকি গাজার আড্ডা, এটা নাকি মদের আড্ডা। হ্যাঁ, আমি এই যে অনৈতিক যে কার্যকলাপ, এর বিরোধিতা সবাই করেন, এটা অনিন্দনীয়, আমিও করি। কিন্তু পীরের মাজারটা কি করছে, কবরটা কি করছে, কবরটাকে জ্বালিয়ে দিচ্ছে। এগুলো মুসলমানদের ভিতরে অনেকগুলো বিভক্তি সৃষ্টি হচ্ছে। কেউ তৌহিদি, কেউ কওমি, কেউ আলিয়া নেসাব ইত্যাদি। অনুরূপভাবে ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের যে হামাস, আজকে ফিলিস্তিনিদের যে কষ্ট, দুর্ভোগ, এবং তারা ভিক্ষাও পাচ্ছে না, বহির্বিশ্বের মানুষ তাদেরকে দান সহকার দিচ্ছে। যে ফিলিস্তিন, যে গাজা একসময় কত উন্নত ছিল, এখন তারা সব ফকির, গরিব।
এর পিছনে কারণটা কি? ওই দেশের ধর্মীয় প্রতিষ্ঠান হামাস এভাবে লেবাননে, এভাবে সোমালিয়ায়, এভাবে ভারতের শিবসেনা, বাংলাদেশে আছে ইসলামী সেনা, ছাত্র শিবির, এরা এই সমস্ত ধর্মের নামে ধর্মকে ইস্যু করে অরাজকতা, লুটপাট, মাজার দখল, লুটপাট, এবং এরা কোনো পীরকে, মৃত পীরের কবরে আগুন লাগিয়ে দিচ্ছে, মৃত ব্যক্তিকে উঠিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা তো আমরা প্রত্যক্ষ করলাম। আর ওই যে জিনিসটা যে হচ্ছে, যে বিভিন্ন মাজারের লুটপাট, মাজারের ফ্যান, মাজারের চেয়ার টেবিল লুটপাট করে নিয়ে যাচ্ছে, এটা তৌহিদি বা ইসলামে বা ধর্মে কোথায় কি আছে? কাজেই সাম্রাজ্যবাদের একটা নীল নকশা আছে, উপমহাদেশ দক্ষিণ এশিয়ায় তাদের একটা নীল নকশা আছে। যেহেতু সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্য থেকে হুঁচট খেয়ে ওখান থেকে তাদের ঘাঁটিগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদ বাঁচবে কীভাবে? তাই দক্ষিণ এশিয়া তাদের প্রাচীন একটা টার্গেট ছিল। সেই টার্গেটটা করার জন্য এদেশে অনবরত ধর্মীয় গোলযোগ সৃষ্টি করে তারা তাদের বাংলাদেশে ঘাঁটি, বাংলাদেশ দখল, বাংলাদেশে ওই যে বড় বড় যে ঘাঁটি বন্ধ হয়ে যাচ্ছে। এখন তাদের যে ভূ রাজনীতিতে তাদের স্থান লাগবে, এই স্থানটা বেছে নিয়েছে বঙ্গোপসাগরের এখানে এসে তারা ঘাঁটি, এবং কক্সবাজারের ঘাঁটি, এই অর্থনৈতিক প্ল্যান ইত্যাদি নিয়ে বাংলাদেশে তারা ঘাঁটি করতে গেলে দেশটাকে অশান্তিতে রাখতে হবে। এই অশান্তিটা কিভাবে রাখছে? ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে দেয় এবং একই ধর্মের লোকদের ভিতরে বিভেদ সৃষ্টি করে, যেটা একটু আগে বললাম, কেউ আলিয়ানের চাপ, কেউ কওমি ইত্যাদি। আবার ভারতে যে দেখবেন কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ অশুচি, কেউ সূচি, এইসব দিয়ে অনবরত দেশের ভিতরে একটা গোলযোগ বাঁধিয়ে রাখছে। এগুলো সব সাম্রাজ্যবাদের নীল নকশা। এখন আসেন যে শ্রমিক কৃষকের যে সমস্ত দাবি দেওয়া, কৃষক শ্রমিক উৎপাদক শ্রেণীর খাদ্য নাই, তাদের কৃষি সরঞ্জাম নাই, তাদের সারের অভাব, এসব নিয়ে এই তৌহিদি জনতা কোনো কথা বলে না। এমনকি এই তৌহিদি জনতা অনৈতিক যে কার্যকলাপ, মাদ্রাসা, এটা মিডিয়ায় দেখছেন আপনারা সবাই, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় অনৈতিক কার্যকলাপ চলছে। তবে মাদ্রাসায় কেন হবে? ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে কেন হবে? সেখানে ছাত্রদের উপরে একাধিক মামলাও আছে, কোনো বিচার নাই, কোনো বিচার এদেশে কোনো জায়গায় নাই। বিচার না থাকার কারণে এগুলা দমন হচ্ছে না। তার মাদ্রাসার ছাত্রদের ভিতরে যে অনৈতিক কার্যকলাপ আমরা দেখে শুনে আসছি, আপনারা সবাই জানেন। এখানে কোনো বিরোধিতা নাই, এখানে তৌহিদি জনতা ঘেরাও করছে না, কোনো শিক্ষকের বিরুদ্ধে কথা বলতেছে না, অনৈতিক কার্যকলাপের বিচার দাবি করছে না, জ্বালাও করে মিছিল মিটিং করছে না। যত মানে আকাম, যেগুলো স্থানীয়ভাবে ধর্মের গণ্ডগোল ইত্যাদির যে আগুন জ্বলছে, সেখানে তারা এগুলো সক্রিয় থাকতেছে। কৃষকের ব্যাপারে এবং বর্গা চাষি বলেন, সর্বহারা মানুষ বলেন, তাদের কত রকমের অভাব আছে, এখানে এই তৌহিদি জনতা কিছু বলে না। তৌহিদি জনতার যারা মুরব্বী, এরা সব এই বিদেশি শক্তির কাছ থেকে অর্থ নিয়ে এইসব গোলযোগ বাঁধাচ্ছে। এবং মাদ্রাসায় কিছু অনৈতিক কার্যকলাপ হয়, সেই পীর পয়গম্বরের যে সময় ছিল সে সময় হতো না, হালে হচ্ছে। কিন্তু অফিসার ক্লাব এবং বিভিন্ন হোটেলে যে নারী ব্যবসা এবং অফিসারদের ঘুষ হাজানি, এবং অফিসার ক্লাবেও যা হয় এই সমস্ত মাজারেও তাই হয়। এখানে তৌহিদি জনতা কথা বলে না। অফিসার ক্লাবে মদ, অনৈতিক কার্যকলাপ, গাঁজা, জুয়া, সরকারি ক্লাবে এগুলো হচ্ছে, দুনিয়াব্যাপী এগুলো হচ্ছে। এখানে কোনো তৌহিদি জনতা পাবেন না। এখানে কোনো মুসলমানদের
ব্যানার নিয়ে মিছিল করা, এসব দেখবেন না। দেখা যাচ্ছে কোথায়? মৃত ব্যক্তির কবরে আগুন লাগাও, মৃত ব্যক্তিকে উঠিয়ে পিটাও, তাকে মারো, এবং কোনো ধর্মীয় নেতার বিরুদ্ধে কথা বললে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এই কিছুদিন আগে একটা গার্মেন্টস শ্রমিক, তাকে পিটিয়ে মারা হয়েছে, সে মারা গেছে। কথা ছিল যে ওই লোক নাকি নবীর বিরুদ্ধে কি বলছে, পরে অনুসন্ধান করে দেখা গেল ওইখানে ওই ধরনের কোনো কথাবার্তা হয় নাই, কিন্তু লোকটা তো মারা গেল। এখানে এই নিয়ে কোনো আন্দোলন নাই। আন্দোলন মাজারে অনৈতিক কাজ হয়, মাজার গাজার আড্ডা, এই মাজার অফিসার ক্লাবে যা হয় সেখানে এরা কথা বলে না, তৌহিদি জনতা সেখানে নাই। কাজে এর তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদীদের দখল নেওয়া এবং দক্ষিণ এশিয়ায় এসে তারা ঘাঁটি বানাবে, এইটা হলো উদ্দেশ্য। তাহলে এদেশে অনবরত গোলযোগ বাঁধিয়ে রাখতে হবে, লুটপাট করে সাধারণ মানুষ লুটপাটের যেখানে হয় সেখানে সাধারণ মানুষের ভিড় বেশি হয়, কারণ ওখানে গেলে ডাল চাল, মাজারের ফ্যান পাখা ইত্যাদি, মানে লুট, মানে একটা ইস্যুকে কেন্দ্র করে এখানে মানুষ জড়ো হয়। এইগুলো দেখবেন না অফিসার ক্লাবে, এইগুলো দেখবেন না কোনো অফিসে ঘুষখোরের বিরুদ্ধে ঘেরাও, এগুলো দেখবেন না। আপনার আরও অনেক অনৈতিক কাজ আছে। এদেরকে পরিচালনা করছে কে? এদের সুপরিকল্পিতভাবে সাম্রাজ্যবাদ পরিচালনা করে। সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই জায়গা দখল করা, এখানে সমুদ্র এবং সেন্ট মার্টিন দখল করে এখানে ঘাঁটি করা, এখান থেকে তারা চীন, ভারত এদেরকে আক্রমণ করতে পারবে এবং রাশিয়ার বিরুদ্ধে তৎপরতা চালাতে পারবে। মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি কমে আসছে এবং সেই ঘাঁটিগুলো আর সক্রিয় নাই। সাম্রাজ্যবাদের ভূ রাজনীতি এবং সাম্রাজ্যবাদের যে বেঁচে থাকতে হলে তার অস্ত্র বিক্রি না হলে তো চলবেই না। কাজে এখানে তৌহিদি জনতা মাঠে নামিয়ে যে কার্যকলাপ অনবরত আমরা দেখছি, আমাদেরকে সতর্ক হতে হবে। এগুলো ধর্মের নামে না, এগুলো সাম্রাজ্যবাদী পলিটিক্স। ভারতে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দেওয়া, ভারতে হিন্দু মুসলমানের দাঙ্গা ছাড়া আবার ওখানে আছে উচ্চ বর্ণের সাথে নিম্ন বর্ণের হিন্দুদের সংঘাত। তো ওটা খুব ইস্যু আনতে পারছে না। ইস্যু আনতেছে এই বর্তমান যে পশ্চিম বাংলা, হিন্দুস্তান করতে হবে, এটা হিন্দু দেশ। তাহলে পৃথিবীর আর যে সমস্ত দেশ আছে সব জায়গায় ধর্মের নামে স্টেট করা, এবং এটা তো ঈশ্বর কোনো ধর্মে বলে নাই, এগুলো আমরা করছি। আমাদের দেশে বারবার দেখা গেছে ইসলামিক বাংলা, মুসলিম বাংলা এই এরশাদের সময় এই সামরিক জান্তারা এসে বাংলাদেশের নাম, এখন আবার বাংলাদেশের ভিতরে চলছে কি জাতির জনক হবে ইব্রাহিম আলাইহিসসালাম। কাজী আবার ভারতে দেখা যাচ্ছে কি এটা হিন্দুদের জায়গা, হিন্দুস্তান। তাহলে এভাবে এর পিছেতে একটা অশুভ পরিকল্পনা আছে, সাম্রাজ্যবাদের একটা অশুভ পরিকল্পনা করা হচ্ছে। ভারত যদি ইসলামিক বাংলা হয়, বাংলাদেশের পৃথিবীর সব দেশের ইতিহাস ওই দেশের জনগণের। ভারতের ইতিহাস মানেই ভারতের মুসলিম, হিন্দু, জৈন, এরা বৌদ্ধ, এরা ভারত ইতিহাস বললেই এগুলা, ওই খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, এদেরই রক্তের বিনিময়ে ভারতবর্ষ বলতে বলছি বার্মা, পাকিস্তান, বাংলাদেশ সহ। এই ভারতবর্ষে কি করে হিন্দুরা থাকবে আর কেউ থাকবে না? এই সমস্ত পাগলামতি, এগুলা কতদূর যে গড়ায়, এবং এই সমস্ত পাগলামতির বিরুদ্ধে সচেতন থাকতে হবে সকল মানুষকে। আমরা যেখানে জন্মেছি এইটা আমার জন্মস্থান অস্বীকার করা এবং আমার জন্মস্থান থেকে উৎখাত করা, ধর্মের বিরুদ্ধে কাজ করা, এটা তো আমার দেশ, আমার জন্ম, এটা তো ঈশ্বর আমাকে এখানে আমার অ্যাড্রেস। এটা বিরোধিতা করাই মানে কি ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
যাই হোক, আজকের যে নীতি নৈতিকতার 11 পর্ব, এইগুলো সবই, এই নীতিকতাগুলো কোত্থেকে এলো, নীতিকতাগুলো কে শিখালো, এই নীতিকতা ধারক বাহক কেন আমরা, এখানে গভীর ভাবনার বিষয় আছে। আমাদের এই যে ভারতের হিন্দুস্তান গঠন, বাংলাদেশের নাম হবে মুসলিম বাংলা, তারপরে বাংলাদেশের কথা ছিল ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে রাষ্ট্রীয় ধর্মে ইসলাম রাখা হয়েছে। ভারতে রাষ্ট্র সংবিধানে হলো ধর্মনিরপেক্ষ, ওইটা বাদ দিয়ে তারা হিন্দু রাষ্ট্র গঠন। এসবের পিছনে উদ্দেশ্যটা কী, এবং এসব কার্যকলাপে দেশের উৎপাদন, দেশের গণতান্ত্রিক অধিকার, দেশের মানুষের ভবিষ্যৎ, এগুলো কিছুই নাই এখানে। এখানে রাজনৈতিক দুষ্কৃতিকারীদের মতলববাদী দুষ্কৃতিকারী সাম্রাজ্যবাদ, এবং তার সাথে এই এলাকার সাম্রাজ্যবাদী দ্বারা যুক্ত হয়ে এই সমস্ত আইনারি কাজের নেতৃত্ব দিচ্ছে এবং বহু টাকা ব্যয় হচ্ছে। আমাদেরকে এখানে সতর্ক হতে হবে। এদেশে ওয়ার্কার্স ক্লাস, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বৃহত্তর স্বার্থে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং স্থানীয় দালালদের উৎখাত করে বৈজ্ঞানিক সাম্যবাদ বা কমিউনিস্ট বিপ্লব এখানে দরকার হয়ে পড়ছে। এছাড়া আমাদের সাম্রাজ্যবাদের হাত থেকে, এই মতলববাদ দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের বাঁচার অন্য কোনো পথ নেই। তো থ্যাংক ইউ, আবার সাক্ষাৎ হবে।